হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 32 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি। তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে না, ইনফ্রারেড রশ্মি। পরের প্রশ্ন ছিল যে লিটার অ্যাটমসফিয়ারে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হয় না, 0.0821। কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। তো আমরা কি জানি না, হাইড্রোজেনের সাথে যে অক্সিজেনের যে বিক্রিয়া কি লিখে থাকি না, 2H2 প্লাস O2 সমান আমরা লিখে থাকি 2H2O। অর্থাৎ এর মানে কি না, 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে 2 মোল স্টিম উৎপন্ন করে। তো আমাদের এখানে বলেছে যে 2 মোল অক্সিজেনের সাথে যদি বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। তাহলে দেখো যে 2 মোল অক্সিজেন করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 2 দিয়ে গুণ করো, এবং এটাকে 4 মোল স্টিম করতে গেলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 মোল, এখানে হয়ে যাচ্ছে 2 মোল। তাহলে 2 মোল অক্সিজেন থেকে 4 মোল স্টিম উৎপন্ন করতে আমার হাইড্রোজেন কতটা লাগছে, 2 গুণিত 2 সমান 4 মোল হাইড্রোজেন লাগছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। পরের প্রশ্ন আছে যে কোন কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি হবে। তো আমরা একটা ফর্মুলা জানি যে আলফা সমান লেখা হয়ে থাকে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। অর্থাৎ এখানে আমাকে দেওয়া আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং বার করতে হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আলফা সমান কি হবে, বিটা বাই 2, এবং বিটার মান দেওয়া আছে কত না, 2 × 10⁻⁵ অর্থাৎ এখানে কাটাকাটি করলে আমরা যে অ্যান্সারটি পাবো সেটি হলো 1 × 10⁻⁵। তাহলে অপশন ডি। সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয় না, আমরা জানি কিনা সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায় সেখানে কেবলমাত্র পার্শ্বীয় সরণ ঘটে, আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি ঘটে না, অর্থাৎ অ্যান্সার হবে 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোক তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে আমরা কি জানি না, ভিভ জিওর। অর্থাৎ দৃশ্যমান বর্ণালীর প্রথমে থাকে বেগুনি এবং শেষে থাকে লাল, অর্থাৎ এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। তো আমাদের এখানে প্রশ্ন করেছে যে কার সবচেয়ে কম, তাহলে অ্যান্সার হবে বেগুনি বর্ণের আলোক রশ্মির। পরিবাহিতাঙ্কের একক কি হয় না, পরিবাহিতাঙ্কের একক হয় মো সেমি ইনভার্স। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হবে না, তাপমাত্রার সাথে অর্ধপরিবাহী রোধাঙ্কের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ অ্যান্সার হবে হ্রাস পায়। পরের প্রশ্ন ছিল যে 92A235 থেকে একটি আলফা বিঘটন এবং দুটো বিটা বিঘটন হলে কি ঘটবে। তাহলে দেখো যে 92A235 এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, আমরা কি জানি আলফা কণা বেরিয়ে গেলে পারমাণবিক সংখ্যা 2 কমে এবং ভর সংখ্যা 4 কমে। তাহলে পারমাণবিক সংখ্যা 2 কমলে হয়ে যায় 90 এবং ভর সংখ্যা 4 কমলে হয়ে যায় 231। এবং এখান থেকে পরপর দুটো বিটা বিঘটন যদি ঘটে, অর্থাৎ একবার বিটা কণা যদি নির্গত হয়, আমরা জানি একটা বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায় এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। অর্থাৎ একটা বিটা বিঘটনে পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 91 এবং ভর সংখ্যা অপরিবর্তিত, এবং পরবর্তী সময় আরো একটি বিটা বিঘটন যদি ঘটে তাহলে আমার হয়ে যাচ্ছে এটি 92, 1 বাড়বে এবং ভর সংখ্যা থাকবে অপরিবর্তিত। অর্থাৎ দেখতে পাচ্ছি তাহলে ভর সংখ্যা আমার কত হওয়া উচিত না, 231। এরপরে বলেছে কোনটি সন্ধিগত মৌল নয় না, ম্যাগনেসিয়াম সন্ধিগত মৌল নয়। তাহলে এটা কি মৌল না, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ধাতব পরমাণু আয়নে পরিণত হতে গেলে কি করতে হবে না, ইলেকট্রন ত্যাগ করে এবং জারিত হয়। পরের প্রশ্ন আছে যে একটি রূপোর গয়নায় যদি সোনার প্রলেপ, তাহলে যার প্রলেপ দিব তাকে অ্যানোড রূপে রাখবো, মানে অরাম মানে সোনা, এবং তড়িৎ বিশ্লেষ্য বললে অবশ্যই আমরা করতাম পটাশিয়াম অরোসায়ানাইড। চলে আসো পরের প্রশ্নে, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে যদি আমরা পোড়াই তাহলে কোন গ্যাস পাওয়া যাবে, তাহলে অবশ্যই সালফার ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। পিতলের উপাদান কি না, পিতল মানে মনে রাখবে পিতাজি, বাবাকে আমরা কি বলে থাকি, পিতাজি। তাহলে পিতাজি মানে পিতল মানে তামা আর জিঙ্ক দিয়ে গঠিত। তাহলে এখানে দেখো তামা জিঙ্ক কোথায় আছে, Cu+Zn। এলপিজি এ সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় সেটা কার না, ইথাইল মার ক্যাপ্টানের। তাহলে এই ছিল আমাদের বিভাগ ক এর সমস্ত এমসিকিউ। চলে আসো বিভাগ খ। বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। তাহলে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যাবে ম্যাগনেটোস্ফিয়ারে, ম্যাগনেটোস্ফিয়ার, কারণ এখানে চুম্বক
যে বলয়গুলো থাকে ম্যাগনেটোস্ফিয়ারে, সেখানে কি হয়, বিভিন্ন ধরনের কসমিক রে অর্থাৎ মহাজাগতিক রশ্মিগুলো এসে বাধাপ্রাপ্ত হয় এবং এই ধরনের ভ্যান অ্যালেন বিকিরণ বলে তৈরি করে। মেরুজ্যোতি বললে আমরা থার্মোস্ফিয়ার লিখতাম। কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী আর উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করে? তাহলে বায়োগ্যাস উৎপন্ন মানে মিথেনের কথা বলা হচ্ছে। কি ব্যাকটেরিয়া? না মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন আছে আমাদের, তাপন মূল্যের এসআই একক কি? না এসআই একক বললে হবে জুল পার কেজি। সিজিএস বললে ক্যালোরি পার গ্রাম। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, না স্থির উষ্ণতা মানে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি আছে? না পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ পি এর সাথে ভি এর কি রিলেশন? না ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে গ্রাফ হবে সমপরাবৃত্তাকার। অর্থাৎ পি বনাম ভি যে লেখচিত্র হবে সেটি হবে সমপরাবৃত্তাকার। এসটিপিতে 22.4 লিটার আয়তনে CO2 অণু সংখ্যা কয়টি হবে? না অবশ্যই অ্যাভোগাড্রোর যা সংখ্যা তাই, 6.022 ইন্টু 10⁻23টি। কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? তাহলে অ্যান্সার হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, কারণ এটি পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল নয়। লোহা এবং পিতলের দ্বিধাতব পাথে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? না লোহা ভিতরের দিকে বেঁকে যাবে। দীর্ঘদৃষ্টির ত্রুটি দূর করার জন্য কি ধরনের চশমা আমরা ব্যবহার করব? দীর্ঘদৃষ্টি বললে উত্তল লেন্স, হ্রস্ব দৃষ্টি বললে অবতল লেন্স। ক্ষুদ্র উন্মেষযুক্ত উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি সম্পর্ক আছে বক্রতা ব্যাসার্ধের সাথে? না এফ সমান r/2, যেখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বিওটি এককের সংজ্ঞা কি হবে? না 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা চালালে যে তড়িৎ শক্তি ব্যয়িত হবে তাকে বলা হবে 1 বিওটি ইউনিট। বর্তমানে এসআইতে আধানের এককের নাম কি হবে? কুলম। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের বর্ণ কি হতে পারে? না হলুদ অথবা সবুজ। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তির উৎস? না নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন আছে যে কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে গেলে কি করব আমরা? কার্বনের C14 রূপভেদটি ব্যবহার করব। এরপরে আছে যে অতি দীর্ঘ পর্যায়ে কয়টি মৌল আছে? না মনে রাখবে 32টি মৌল আছে। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌল কি হবে? না অ্যামেরেসিয়াম। অ্যামেরিসিয়াম। বলেছে জলে দ্রবীভূত এমন একটি সমযোজী যৌগ কি হবে? চিনি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তাহলে লিখো তড়িৎ শক্তি। ডিসি কারেন্ট পাঠাই আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? না ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। পরের প্রশ্নে চলে আসো। পরের প্রশ্ন আছে যে থার্মিট পদ্ধতির সাথে এখানে ডান স্তম্ভে কার মিল পাওয়া যাবে? না থার্মিট পদ্ধতিতে আমরা জানি লোহা। অ্যামালগাম মানে পারদের ধাতু সংকর, মানে অপশন ডি। বায়োপলিমার কি হবে? নিউক্লিক অ্যাসিড। এবং পিভিসি এর মনোমার কি হবে? ভিনাইল ক্লোরাইড, মানে অপশন সি। তাহলে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বা কালো মিশ্রণকে বলা হয় থাকে নাইট্রোলিম। তাহলে CaC2 ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া করে 1100 ডিগ্রি তাপমাত্রায় ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস সি, এই মিশ্রণটাকে বলা হয় থাকে নাইট্রোলিম। এটি কি হিসেবে ব্যবহৃত হয়? না এটি সার হিসেবে ব্যবহৃত হয়। একটি আম্লিক গ্যাসের নাম CO2। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? তাহলে সেটি হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ। তাহলে অ্যামোনিয়া বা বলতে পারি NH3। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? কঠিন পদার্থটার নাম কি? না NH4Cl। তাহলে অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় NH4Cl। পরের প্রশ্ন আছে বিভাগ গ তে স্থিতিশীল উন্নয়ন কি, এর জন্য কি কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন? এবং আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটো কারণ।
দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে না, প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার, পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মনোন্নয়ন এবং আগামী দিনে এই উন্নয়নের গতি অব্যাহত রাখা ও ভবিষ্যৎ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। মূল লক্ষ্য এদের কি না, ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা এবং পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান আর ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটানো। কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির শক্তির ব্যবহার কমাতে হবে, চিরাচরিত শক্তির উৎসের পরিবর্তে অচিরাচরিত শক্তির উৎস যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। বজ্র পদার্থের পুনর্ব্যবহার করা যায় বলে শক্তি উৎসগুলি অফুরন্ত পুনর্নবীকরণযোগ্য হয় এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল্প কারখানা, যানবাহনের ইঞ্জিনের কর্মদক্ষতাকে বৃদ্ধি করতে হবে। এর সাথে আর কি প্রশ্ন ছিল না, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের যে আচরণ তার বিচ্যুতির দুটো কারণ। তাহলে কি কারণ হবে, দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো তাহলে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের আচরণের বিচ্যুতির দুটি কারণ। আশা করি অ্যান্সারটা এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি, তো হাতেই লিখে দিচ্ছি। তো দেখো না, গ্যাসের অণুগুলিকে এখানে কি করা হয় না, বিন্দুরূপে কল্পনা করা হয় এবং আদর্শ গ্যাসের অণুগুলির আয়তনকে নগণ্য ধরা হয়। তাহলে অণুগুলিকে কি হবে না, 1 নম্বর লিখতে পারি যে গ্যাসের অণুগুলিকে বিন্দুরূপে কল্পনা করা হয়, বিন্দুরূপে কল্পনা করা হয়। আর কি লেখা যেতে পারে না, গ্যাসের অণুগুলির তাই আদর্শ গ্যাসের অণুগুলির আয়তনকে নগণ্য ধরা হয়, নগণ্য ধরা হয়। কিন্তু বাস্তব গ্যাসের যে অণুগুলি, বাস্তব গ্যাসের অণুগুলি কি হয় না, বাস্তব গ্যাসের অণুগুলি ক্ষুদ্র হলেও একটি নির্দিষ্ট আয়তন আছে, একটি নির্দিষ্ট আয়তন আছে। একটি নির্দিষ্ট আয়তন আছে। 2 নম্বর পয়েন্ট কি হতে পারে না, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কি হয় না, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে।
অর্থাৎ কি না, আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে তারা পাত্রের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিতে পারবে, বাস্তব গ্যাসের অণুগুলো সেগুলো পারবে না, কারণ তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। তাহলে এইগুলো দুটো বিচ্যুতি লিখতে পারি। এর সাথে একটি অঙ্ক ছিল যে 27 ডিগ্রি সি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আয়তন দেওয়া আছে। তাহলে এটা সলিউশনটা করা যাক। দেখো 27 ডিগ্রি সি উষ্ণতা, তাহলে উষ্ণতাটা কত দেওয়া আছে লিখে নাও। দেখো উষ্ণতার মান দেওয়া আছে, লিখতে পারি কি T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমাকে ক্যালভিনে নিয়ে যেতে হবে। তাহলে 27 প্লাস 273 কত হবে না 300 ক্যালভিন। আয়তন কত দেওয়া আছে না V1 দেওয়া আছে 500 ঘন সেমি। আর অন্তিম আয়তন কি বলেছে, গ্যাসের আয়তনটা নাকি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সেটা কোন উষ্ণতায়, মানে T2 আমাকে ক্যালকুলেশন করতে হবে। আয়তনটা দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ কি 2 গুণিত 500 হয়ে যাবে। তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে T2 মান কত হবে। তাহলে দেখো ফর্মুলা আমরা কি জানি যে V1/T1 সমান হয় V2/T2। তাহলে এখান থেকে আমার T2 চাই। তাহলে T2 সমান কি বলতে পারি না T2 সমান বলতে পারি যে V2 ইন্টু T1/V1। এবার প্রত্যেকের মান বসাও। তাহলে কি লিখতে পারি না 300 গুণিত V2 ইন্টু T1। তাহলে 300 গুণিত 2 গুণিত, এখানটা লিখি 2 গুণিত 500 করে দাও, বাই V1 এর মান দেখো কত দেওয়া আছে না 500। তাহলে 500 500 ক্যান্সেল, তাহলে 300 গুণিত 2 কত হবে না 600 ক্যালভিন। তাহলে সেন্টিগ্রেডে কত হবে এটা না T2 সমান, এখন বলতে পারি যে 600 মাইনাস 273 করলে কত আসবে না ওই 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত অ্যান্সার হবে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার অ্যান্সার আসবে কোন উষ্ণতায় না 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হবে। পরের প্রশ্ন বলেছে একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি করতে পারবো এবং রৈখিক বিবর্ধন কাকে বলে। 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 5। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখে নাও একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ এবং বড় প্রতিবিম্ব তৈরি করা যাবে। দেখো একটি উত্তল লেন্সের, এটা আমরা কি জানি, এটাকে বলা হয় থাকে ও বিন্দুটাকে বলা হয় থাকে আলোক কেন্দ্র, এবং এটা হচ্ছে আমার ফোকাস। তাহলে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি আমরা বস্তু রাখি তাহলে আলোক রশ্মি কি হবে, একটা যাবে আমাদের আলোক কেন্দ্র দিয়ে আর একটা যায় ফোকাস দিয়ে। তাহলে সামনের দিকে দেখছি যে এখানে কোথাও বস্তুটি রশ্মি দুটো কোথাও মিলিত হচ্ছে না। তাহলে এই সমস্ত রশ্মিকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখি যে এই P1 বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। অর্থাৎ যখন কোনো রশ্মি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে তখন তাকে কি বলা হয় অসৎ বিম্ব। তাহলে এখানে অসৎ বিম্ব তৈরি হচ্ছে এবং সেটি কি দেখো সমশীর্ষ হচ্ছে এবং বস্তু হচ্ছে আকারে বড়, এবং বস্তু যেদিকে থাকে ঠিক সেই পাশেই পিছনের দিকে এর প্রতিবিম্বটি তৈরি হয়। তাহলে লক্ষ্য বস্তু লেন্সের যেদিকে থাকে প্রতিবিম্বটা সেদিকে লেন্সের পিছনে গঠিত হয়। প্রতিবিম্বটি অসৎ হয়, সমশীর্ষ হয়, বস্তুর চেয়ে আকারে বড় হয় এবং উত্তল লেন্স বিবর্ধক কাচরূপে কাজ করে। রৈখিক বিবর্ধন কি না কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার যে অনুপাত, দেখো প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব, অথবা বলতে পারি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতাকে বলা হয় রৈখিক বিবর্ধন। একে কি দিয়ে প্রকাশ করা হয় এম দিয়ে। তাহলে আমাকে এখানে রৈখিক বিবর্ধনের মান দেওয়া ছিল। তাহলে এম সমান প্রতিবিম্বের দূরত্ব মানে ইমেজ বাই অবজেক্ট, বা এম এর মান দেওয়া আছে 5 এবং এখানে আমাকে চেয়েছে প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব দেওয়া আছে। তাহলে আই এর মান চেয়েছে, বস্তুর দূরত্ব দেওয়া আছে 5। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা দূরত্ব কত হবে না অ্যান্সার হবে আই সমান 5 গুণিত 5 মানে 25। তাহলে 25 সেন্টিমিটার হবে অ্যান্সার। এখানে যদি দেখো তাহলে বুঝতে পারবে না, এখানে আমাদের দেখো দেওয়াই ছিল যে 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বস্তু আর রৈখিক বর্ধনের মান দেওয়া ছিল। তাহলে কি হয়ে যাবে প্রতিবিম্বের দৈর্ঘ্য 5 গুণিত 5 25। গৃহস্থালিতে ডিসি ব্যবহারের চেয়ে এসি কেন ব্যবহার করা হয়। বার্লো চক্রের ঘূর্ণনের কি রূপ পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয় বা তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়। তাহলে এই উত্তরগুলো দেখে নাও।
দেখো, কেন ডিসি অপেক্ষা এসি ব্যবহার করব না? গৃহস্থালির বেশিরভাগ বৈদ্যুতিক সরঞ্জাম কিসে চলে? এসি প্রবাহতে চলে। ফলে বৈদ্যুতিক যন্ত্রাংশ যেমন টিভি, কম্পিউটার, এগুলো সমস্ত ডিসিতে চলে ইত্যাদি। কেবল বৈদ্যুতিক যন্ত্রাংশ যেমন টিভি, কম্পিউটার ইত্যাদি ডিসিতে চলে। দেখো, সমপ্রবাহ ডিসি অপেক্ষা পরিবর্তী প্রবাহ উৎপাদন অপেক্ষাকৃত সহজ। এসি সরাসরি টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হয়। এসির উৎপাদক আবেশিক তড়িৎচালক বলকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। এসিতে শক্তির অপচয় ডিসির চেয়ে অনেক কম। এসি থেকে ডিসি উৎপাদনের সময় অযথা শক্তির অপচয় হয়। টিভিতে 12 ভোল্ট ডিসিতে চলে টিভি, কিন্তু আমরা 220 ভোল্ট এসিতে টিভির প্লাগ লাগাই। তাহলে এক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার দ্বারা এই ভোল্টেজ কমানো হয়, তারপর সেখান থেকে ডিসিতে রূপান্তরিত করা হয়। ট্রান্সফরমার বা অন্য যন্ত্রের সাহায্যে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে বাড়ানো বা কমানো যায় না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে বিদ্যুৎ সরবরাহের জন্য ডিসি অপেক্ষা এসি হচ্ছে সুবিধাজনক। এবার দেখো, প্রশ্ন ছিল যে বার্লোর চক্রের ঘূর্ণনে কি পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয়? আর দেওয়া ছিল তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দেওয়া। দেখো, বার্লো চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াই, তাহলে ঘূর্ণনের গতি বেড়ে যাবে। 2 নম্বর কি? বার্লো চক্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে যদি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিই, তাহলে ঘূর্ণন কোন দিকে ঘটবে? না বিপরীত দিকে ঘটবে। এর পরের প্রশ্ন দেখো কি ছিল। তাহলে এটা করলাম এবং এটার প্রশ্নের উত্তর করলাম। এরপরে ছিল যে HCl উদ্বায়ী পদার্থ, কিন্তু NaCl অনুদ্বায়ী কেন? সহজ উত্তর, না HCl হচ্ছে উদ্বায়ী কেন? না HCl হচ্ছে একটি সমযোজী যৌগ। প্রথম কথা এটা লেখা হবে যে HCl একটি সমযোজী যৌগ। এর ফলে কি হয়? এর একক অণুর একটা অস্তিত্ব আছে, একক অণুর অস্তিত্ব আছে, কিন্তু আয়নীয় যৌগ আমরা পড়েছি যে এদের একক অণুর কোনো অস্তিত্ব নেই। তাহলে এদের একক অণুর অস্তিত্ব আছে। তার ফলে কি হয়? প্রতিটা অণু কি হয়ে যাচ্ছে? উত্তপ্ত করলে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বাষ্পীভূত হতে পারে, অস্তিত্ব আছে। তাহলে এর ফলে এর প্রতিটা অণু কি হতে পারে? বাষ্পীভূত হতে পারে। কিন্তু NaCl কি হচ্ছে? তীব্র আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে। এর ফলে এদের অণুর তো অস্তিত্ব নেই এবং এরা বাষ্পীভূতও হতে পারে না। এটা লিখলে হবে। এরপরে বলেছি C2H4 এবং HF অণু লুইস ডট গঠন এবং সমযোজী তড়িৎযোজী যৌগের দ্রাব্যতা আর তড়িৎ পরিবাহিতার ধর্মের পার্থক্য লিখ। দেখো, দ্রাব্যতা কি হবে? তড়িৎযোজী সমযোজী না তড়িৎযোজী যৌগ হচ্ছে ধ্রুবীয় দ্রাবক, যেমন জলে দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবক যেমন ইথার, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। যেমন NaCl জলে দ্রাব্য, কিন্তু বেনজিনে অদ্রাব্য। সমযোজী যৌগ সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, কিন্তু অধ্রুবীয় দ্রাবক যেমন ক্লোরোফর্ম, বেনজিন দ্রবীভূত হয়। CCl4 জলে অদ্রাব্য, কিন্তু বেনজিনে দ্রাব্য। তড়িৎ পরিবাহিতা সম্বন্ধে কি বলা যাবে? না, কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগ তড়িৎ পরিবহন কিন্তু করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় যখন মুক্ত আয়নে পরিণত হয় বা বিয়োজিত হয়, ভেঙে যায়, তখন তড়িৎ পরিবহন করে। তখন এরা তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। আর এরা কি না গলিত, দ্রবীভূত বা যে কোনো অবস্থায় এটি আয়নিত হয় না, তাই তড়িৎ পরিবহন করে না, এরা তড়িৎ অবিশ্লেষ্য। গ্লুকোজের জলীয় দ্রবণ CHCl3, ক্লোরোফর্ম, তারপরে হচ্ছে এখানে আছে আমার কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি তড়িৎ পরিবহন করে না। এবার আসছে ইলেকট্রন ডট গঠন। HF এর ইলেকট্রন ডট দেখো, হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটাই থাকে ইলেকট্রন, আর ফ্লুরিনের কটা থাকে বহিস্থ কক্ষে? 7টা। তাই জন্য লিখেছি কি 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা আছে। তাহলে এ কি চাইবে? এর এই ইলেকট্রনটাকে নিতে। আবার এও কি চাইবে? এই ইলেকট্রনটাকে নিয়ে দুটো করতে। আর এ চাইবে আমার যাতে 8টা হয়। তার জন্য কি করবে? প্রত্যেকে তার বহিস্থ কক্ষের এই ইলেকট্রনগুলিকে ব্যবহার করার চেষ্টা করবে, এবং দেখছি যে প্রত্যেকে ব্যবহারের মাধ্যমে একটি বন্ধন গঠন করেছে। একই রকম ভাবে C2H4 এর ক্ষেত্রে দেখো, বহিস্থ কক্ষে কার্বনের আছে 4টি এবং হাইড্রোজেন কি চাইবে? একটি আছে হাইড্রোজেনের, তাহলে সে চাইবে এখান থেকে একটি নেওয়ার জন্য।
দেখো এখানেও আছে হাইড্রোজেনের একটি, তাহলে এই হাইড্রোজেন চাইবে এখানে একটি আর এখানে একটি দিতে। তার জন্য কি হবে, তাহলে কিভাবে বন্ধনগুলো গঠন হওয়ার চেষ্টা করছে, দেখো না হাইড্রোজেন আর কার্বন পরস্পর ব্যবহার করছে দুটো, আবার এখানেও দেখো হাইড্রোজেন আর কার্বন পরস্পর দুটো ব্যবহার করছে, এবং এখানেও দেখো দুটো ব্যবহারের মাধ্যমে পরস্পরের মাধ্যমে 2-8 করার চেষ্টা করছে। তার ফলে কিরকম বন্ধন গঠিত হবে, দেখো HC দুটো ইলেকট্রন মানে একটা বন্ধন, তাই জন্য এখানে দেখো ডবল, এবং একটা বন্ধন গঠন করতে একটা ইলেকট্রন জোড় লাগবে, তাহলে এইরকম ভাবে সমযোজী দ্বিবন্ধন গঠিত হয়, এর লুইস ডট গঠন। এর পরের প্রশ্ন কি আছে দেখো, না বলেছে যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে কি হবে, না আমরা জানি কার পদক্ষেপ পড়বে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি। দেখো তাহলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ এটা কি আছে ফর্মুলাটা, আমাদের বিক্রিয়াটা হয় 2AgNO3, এটাকে কি বলে সিলভার নাইট্রেট, তাতে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে কি উৎপন্ন হবে, না নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে 2HNO3, সাথে উৎপন্ন হবে কালো রঙের সিলভার সালফাইডের একটি পদক্ষেপ পড়বে, তাহলে এটাকে বলা হবে কালো রঙের সিলভার সালফাইডের একটি পদক্ষেপ পড়বে। তাহলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে লিখবে যে সিলভার সালফাইডের কালো পদক্ষেপ পড়বে। এরপরে আছে যে শতবিজারণ পদ্ধতিটি কি, অথবা সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন, এবং কার্যকরী গ্রুপ গঠিত সমবায়ক দুটি আছে এরকম যৌগের নাম লেখার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের বিভাগ গয়ের লাস্ট দুটো প্রশ্ন। তাহলে একটা দেখাতে হবে যে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়ক কিন্তু দুটো যৌগের নাম। তাহলে আগে দেখো যে শতবিজারণ পদ্ধতিটি কি, না শতবিজারণ পদ্ধতিটি হচ্ছে কম সক্রিয়তা সম্পন্ন যে সমস্ত ধাতুগুলো আছে তাদের নিষ্কাশন করতে এই পদ্ধতিটি ব্যবহার করা। কেমন পদ্ধতিটা, না কম সক্রিয়তা সম্পন্ন যে ধাতু আছে তার মধ্যে পড়ে পারদ, কপার এবং সিলভার। এরা কি করে সালফাইড আকরিককে বায়ুর উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় একটি অংশ জারিত হয়ে অক্সাইডে পরিণত হয়, এই অক্সাইড অবশিষ্ট যে সালফাইড আকরিক আছে তার সঙ্গে বিক্রিয়া করে ধাতু আর SO2 গ্যাস উৎপন্ন করে, এটাকে বলা হয় থাকে শতবিজারণ বা তাপীয় বিজারণ পদ্ধতি। যেমন এই সমস্ত যে কম সক্রিয় ধাতু আছে তাদের সালফাইড যৌগ, তাহলে ধরলাম কপার সালফাইড 2Cu2S, এরা কি করে বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলে মানে অক্সিজেন আছে উত্তপ্ত করা হলো, ওই একটি অংশ অক্সাইডে পরিণত হয়, দেখো অক্সাইডে পরিণত হয়েছে, কপার অক্সাইড গঠন করলো, তাহলে এদের সালফাইড বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা অক্সাইড গঠন করলো। এই যে অক্সাইড, এই যে অক্সাইড কি করলো অবশিষ্ট যে সালফাইড মানে আর বাকি যেটুকু কপার সালফাইড আছে তার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ধাতু আর SO2 গ্যাস। দেখো ধাতু উৎপন্ন হয়েছে কপার এবং SO2 গ্যাস, তাহলে এই যে পদ্ধতি এটাকেই বলা হয়ে থাকে শতবিজারণ পদ্ধতি। তারপরে বলেছিল যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো কেন কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করি না, কারণ এরা উচ্চ তড়িৎ ধনাত্মক ধর্মী এবং খুব সক্রিয়, অক্সিজেনের প্রতি এদের প্রবল আসক্তি আছে, ফলে এই ধাতুগুলি অক্সাইড যৌগগুলি অত্যন্ত স্থায়ী, যদি অক্সাইড গঠন করে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কি করবে অক্সাইড গঠন করবে এবং সেগুলো স্থায়ী হয়ে যাবে। এছাড়া উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড গঠন করে ফেলে, সেই জন্য উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে না। তাহলে এক হচ্ছে মেন প্রবলেম কি, না এরা একটা স্থায়ী অক্সাইড গঠন করে ফেলবে। 2 নম্বর ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই যে ধাতুগুলো এরা আবার কার্বাইড গঠন করবে, ক্যালসিয়াম কার্বাইড অ্যালুমিনিয়াম কার্বাইড এরকম গঠন হয়ে যাবে, সেই জন্য উচ্চ তড়িৎ ধনাত্মক যে সমস্ত ধাতু আছে বা যাদের সক্রিয়তাটা বেশি তাদের আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব না। এবার একই আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ যদি করি তাহলে ধরো C2H6O, এরও দেখো কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন 6টা আর অক্সিজেন একটা, তাহলে এই
স্ট্রাকচারে আমরা কি রকম পেতে পারি ভিন্ন যৌগ? দেখো একটা পেতে পারি আমরা ইথাইল অ্যালকোহল। দেখো এখানেও দেখো কার্বন কটা, দুটো, হাইড্রোজেন কটা, 3 2 5 1 6টা, আর অক্সিজেন একটা, তাহলে ইথাইল অ্যালকোহল। আরেকটা কি হতে পারে? দেখো কার্বন দুটো, একটা, দুটো, হাইড্রোজেন কটা, 3 3 6টা, এবং অক্সিজেন একটা, তাহলে CH3 ও CH3 মানে কি? ডাইমিথাইল ইথার। তাহলে ইথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার দুটোই আলাদা যৌগ, কিন্তু এদের কার্যকরী যে মূলক সেটা একই, তাই জন্য সমবায়ব বলা হচ্ছে। তাহলে কার্যকরী মূলক বা গঠন একই, অথচ দুটো আলাদা ধর্মবিশিষ্ট দুটো যৌগ আমরা পেলাম। তাহলে এই ছিল এবিটিএ টেস্ট পেপারের আমাদের বিভাগ গ অবধি সমস্ত প্রশ্নের অ্যান্সার। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাইকে রিকোয়েস্ট করব একটা কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে তোমরা। পরবর্তীকালে যদি আরও এরকম ভিডিও তোমাদের পেতে ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা বাকি সমস্ত পৃষ্ঠার সলিউশন এইভাবেই আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।